আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প শিশু। গল্পটি তাহলে শুরু করি। জলের বোতল আর টিফিনের পাত্রটা আমার হাতে দিয়ে মহুয়া বলল, বাবা সন্ধ্যের পর থেকে একা একা থাকবেন, তুমি যদি আজ একটু তাড়াতাড়ি বাড়িতে এসো তাহলে ভালো হয়। বললাম, কেন, তোমরা কোথাও যাবে? মহুয়া বলল, আমি আর মা দুজনে উপোস করেছি, তোমার নামে মায়ের মন্দিরে গিয়ে অমাবস্যা পুজো দেব। জলের বোতল আর টিফিনের পাত্রটা ব্যাগের মধ্যে রেখে বললাম, ঠিক আছে, চেষ্টা করব। তারপরেও মহুয়া আমার সামনে দাঁড়িয়ে মিটমিট করে হাসতে লাগলো। বুঝতে পারলাম তাকে জড়িয়ে ধরে একটু আদর না করলে সে আমার রাস্তা ছাড়বে না। প্রতিদিনকার মতো আজও ট্রেন ধরব বলে প্ল্যাটফর্মের পাশে জিআরপি অফিসটার সামনে এসে দাঁড়ালাম। এখানে এসে দাঁড়াই কারণ রায়বাবুর সাথে গল্প করি, চা খাই, ট্রেন ধরে চলে যাই। আমাকে দেখে অফিস ইনচার্জ রায়বাবু এগিয়ে এসে বললেন, কি ঝামেলায় পড়েছি বলুন তো দেখি। সেই ফার্স্ট ট্রেন চলে যাওয়ার পর থেকে একটা বাচ্চাকে নিয়ে সমানে কেঁদে চলেছে, তাকে রাখবো কোথায় বুঝতে পারছি না। এখনো পর্যন্ত ফেরত নিতেও কেউ এলো না। বললাম, বয়স কত? রায়বাবু বললেন, কি জানি, মনে হয় 5-7 দিন হবে হয়তো। বললাম, তাহলে ও আর কেউ নিতে আসবে না। রায়বাবু বললেন, সেই জন্যই তো ঝামেলায় পড়েছি, বাচ্চাটাকে নিয়ে এখন যে কি করব সেটাই বুঝতে পারছি না। তার উপর সে কেঁদেই চলেছে। রায়বাবু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, চায়ের কথা বলি? বললাম, না, আজ থাক। বাচ্চাটার কথা কি যেন বলছিলেন? রায়বাবু একটু ইতস্তত করে বললেন, কি আর বলবো বলুন তো, একেবারে একটা দুধের শিশুকে নিয়ে খুব ঝামেলায় পড়েছি। বলেই বললেন, যদি কিছু মনে না করেন তাহলে বাচ্চাটাকে যদি আপনি নিয়ে যেতেন তাহলে আমরা অন্তত একটু নিশ্চিন্ত হতে পারতাম। বললাম, সে কি, তাই কখনো হয়? বাচ্চার মা বাবা যদি এসে বাচ্চার খোঁজ করেন তখন কি করবেন? রায়বাবু বললেন, তত সময় বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে গেলে হয়তো হসপিটালে নিয়ে যেতে হতে পারে, তার থেকে আপনি নিয়ে গিয়ে বাচ্চাটাকে বাঁচান। যদি কোনো ক্লেমার আসে তখন না হয় ফেরত দিয়ে দেবেন। তাছাড়া আপনিও তো নিঃসন্তান। বিগত 3 বছর ধরে আপনার সঙ্গে আমার আলাপ, এতদিন ধরে আপনাকে দেখছি। কতদিন গল্পচ্ছলে শোক তাপ করে বলেছেন একটা বাচ্চার জন্য আপনার মিসেস আর আপনি কত চেষ্টাই না করেছেন, কিন্তু আপনাদের 7 বছরের বিবাহিত জীবনে আজ পর্যন্ত কোনো বাচ্চার মুখ দেখতে পাননি। কে জানে, হয়তো উপরওয়ালা এই দিনটার জন্যই আপনাদের অপেক্ষায় রেখেছিলেন কি না। বললাম, পরে কোনো ঝামেলা হলে আপনার বৌদিকে কিন্তু সামলাতে পারবো না। রায়বাবু বললেন, আমরা বাচ্চাটাকে ভোর 3:30-র সময় পেয়েছি, আর এখন প্রায় 8টা বাজে। কোনো সুস্থ স্বাভাবিক মা তার কোলের বাচ্চাকে এইভাবে ফেলে রাখতে পারে? যদি ভুল করে হতো তাহলে এত সময় কেউ না কেউ এসে খোঁজ করত। এত সময় যখন কেউ খোঁজ করেনি তখন আপনি নিশ্চিন্ত মনে বাড়িতে নিয়ে যেতে পারেন। আমার ধারণা আপনাদের হাতে পড়লে বাচ্চাটা মানুষ হবে। বললাম, আইনত কি ঠিক হচ্ছে? রায়বাবু বললেন, যদি আইনের পথ ধরে চলি তাহলে একটা জিডি করে বাচ্চাটাকে কোনো সরকারি অনাথ আশ্রমে রেখে আসতে হবে। সেক্ষেত্রেও অনেক সময় লেগে যাবে। তাছাড়া সত্যি কথা বলতে কি, এতটুকু একটা বাচ্চা অনাথ হয়ে যাক এটা আমি চাই না। বাচ্চাটাকে কুড়িয়ে পাওয়ার পর যখন তার বাবা মাকে খুঁজে পেলাম না তখনই আমার আপনার কথা মনে এসেছিল। সেই থেকে অপেক্ষা করছিলাম কখন আপনি আসবেন। বললাম, ট্রেন তো ঢুকছে, তাহলে আমি কি করব? রায়বাবু বললেন, আজ অফিস না গিয়ে বাচ্চাটাকে নিয়ে বাড়ি যান, পারলে একটা ডাক্তার দেখিয়ে নেবেন, বাচ্চাটার ঠান্ডা লেগে যেতে পারে। কত সময় প্ল্যাটফর্মে পড়েছিল তা তো জানি না, কান্নার আওয়াজ পাওয়ার পর আমরা উদ্ধার করি। বললাম, চলুন বাচ্চাটাকে দেখি। আমি দেবেশ, সিভিল কোর্টে পেশকারের চাকরি করি। 7 বছর আগে বাবা মা দেখে শুনে মহুয়ার সাথে আমার বিয়ে দিয়েছিলেন। মহুয়া আমাদের বাড়িতে আসার পর থেকে আস্তে আস্তে সংসারের হালটা মায়ের হাত থেকে নিয়ে নিজের হাতে নিয়ে নিয়েছিল। মা কিছু বললে বলতো,
আমি নিজে হাতে না করলে শিখব কী করে? আপনি পাশে থাকুন, ভুল হলে দেখিয়ে দেবেন। একটা বছর যেতে না যেতে মা মহুয়াকে বলতে লাগলেন, আমার হাঁটু কোমরে জোর থাকতে থাকতে তোরা একটা বাচ্চা নে, যাতে আমি আর দেবেশের বাবা একজন সঙ্গী পাই। দেখছিস না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। মহুয়া মাকে তখন কিছু না বলে চুপ করে থাকলেও রাতে আমাকে মার কথা বলতো। তখন মহুয়াকে বলেছিলাম, আগে বাবা মাকে নিয়ে সবাই আমরা একসঙ্গে আন্দামানটা ঘুরে আসি, 6টা মাস যাক, তারপর না হয় ট্রাই করব। সেই থেকে 1.5 বছর পর থেকে 5.5 বছর ধরে ট্রাই করে চলেছি, কিন্তু বাচ্চার বাবা হতে পারিনি। জানি না কোন পাপের ফল ভোগ করছি। আমরা দুজনেই একাধিকবার স্পার্ম অ্যানালিসিস এবং HSG পরীক্ষা করিয়েছি। সববার রিপোর্টে বেরিয়েছে মহুয়ার HSGতে সমস্যা আছে। অনেক ভেবে চিনতে বাড়িতে বাবা মা আর মহুয়াকে বলেছিলাম, সমস্যাটা আমার, মহুয়ার কোনো অসুবিধা নেই। সত্যিটা আমি মহুয়াকে বলতে পারিনি, কারণ আমি মহুয়াকে ভালোবাসি। সেই ভালোবাসাটাই যদি মহুয়া করুণা মনে করে। তাছাড়াও সত্যিটা জানার পর যদি বাবা মা মহুয়াকে আর আগের মতো ভালো না বাসে। যদিও মহুয়া অনেকবার রিপোর্টগুলো দেখতে চেয়েছিল, আমি নানা অছিলায় প্রসঙ্গ ঘুরিয়ে আমার দোষে তুমি মা হতে পারছো না গোছের ইমোশনাল কথাবার্তা বলে রিপোর্টগুলো আজও পর্যন্ত তাকে দেখাইনি, কোনো দিন দেখাবও না। দেখালে হয়তো সংসারের চেহারাটাই পাল্টে যেতে পারে, কারণ মহুয়ার জানা মানে বাবা মাও জানতে পারবেন, সেই সঙ্গে মহুয়ার নিজেকে দোষারোপ করবে। এই টোটাল চাপটা আমাকে ক্যারি করতে হবে বলে বাবা হতে না পারার দোষটা আমি আমার ঘাড়ে নিয়েছি। আমি জানি দোষটা আমার ঘাড়ে থাকলে আর যাই হোক সংসারে শান্তিটা অন্তত থাকবে, মহুয়াকে অন্তত কেউ দোষারোপ করতে পারবে না। বাবা মা আর মহুয়ার দৃষ্টিটা আমার দিকে রাখার জন্য একটু গম্ভীর আর দুঃখ দুঃখ ভাব করে মনমরা হয়ে থাকতে লাগলাম। তাতে সুবিধা হয়েছিল, মহুয়া যেমন আর রিপোর্ট দেখতে চাইতো না, তেমনি বাবা মা মহুয়াকে বলতেন, দেবেশটা যেভাবে সবসময় মনমরা হয়ে থাকে, কি জানি কখন কি করে বসে, তুমি কিন্তু ওর ওপর একটু নজর রেখো। মহুয়া আমাকে সান্ত্বনা দিতে লাগলো, সেই সঙ্গে ভালোবাসার পরিমাণটাও বেড়ে গেল। শুরু হলো মা আর মহুয়ার পুজো আর ব্রত করা, সেই সঙ্গে মন্দিরে মন্দিরে আমার নামে পুজো দেওয়া। আমার দোষে মহুয়া মা হতে পারছে না, সেটা জানার পর বাবা মা সব সময় কেমন যেন একটু বেশি চুপচাপ হয়ে গিয়েছিলেন। মহুয়া মাকে বলতে লাগলো, আপনার ছেলে আর আগের মতো হাসে না, চুপচাপ মনমরা হয়ে থাকে। এখন আপনারাও যদি এরকম করেন তাহলে আমি কোথায় যাব? সন্তান ভাগ্য তো সবার থাকে না, কাউকে দোষারোপ করে লাভ নেই। নিশ্চয়ই আমি কোনো পাপ করেছিলাম যার জন্য মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি। বাড়িতে চুপচাপ থাকাতে আমার প্রতি মহুয়ার যত্ন ভালোবাসাটা অনেক গুণ বেড়ে গিয়েছিল। সে সবসময় চেষ্টা করত সব ভুলিয়ে আমাকে হাসি খুশি রাখার সুখ দেওয়ার। আমি মনে মনে ভাবি, সত্যিটা প্রকাশ হয়ে পড়লে আজকের বাড়ির এই পরিবেশ সম্পূর্ণ অন্যরকম হতো। একে সন্তান না হওয়ার যন্ত্রণা, তার উপর চলতো বাড়ির লোকেদের গঞ্জনা, এটা কেউ বুঝতো না। 7 বছরের একজন বিবাহিত নারীর আসল সুখটা যে তার সন্তানের মধ্যে, সেটা আমি বুঝতে পারি বলে আমার বুক ফাটলেও মুখে কৃত্রিম হাসি নিয়ে তাকে বলি, ঈশ্বরের উপর ভরসা রাখো, তিনি যা করবেন মঙ্গলের জন্যই করবেন। ট্রেন চলে গেল। আমি জিআরপির অফিসের মধ্যে ঢুকে দেখলাম হালকা শ্যামলা রঙের ছোট্ট একটা বাচ্চা মেয়ে খালি গায়ে শুয়ে কাঁদছে আর হাত পা ছুটছে। আমি কাছে গেলে আমাকে দেখে সে কান্না থামিয়ে হাত পা ছোড়া বন্ধ করে ডান হাতটা থুতনির তলায় দিয়ে বাঁ হাতটা গালের পাশে রেখে আমার দিকে তাকিয়ে রইল। আমিও বাচ্চাটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। রায়বাবু তাকে তুলে আমার হাতে দিয়ে বললেন, নিয়ে যান। আমি তাকে কোলের মধ্যে নিতেই চোখ দিয়ে জল বেরিয়ে এলো। রায়বাবু বললেন, দত্তদা, আপনার চোখে জল কেন? আজ তো আপনার আনন্দ করা উচিত। বললাম, চোখের জলটা মনে হয় সেই হতভাগ্য মায়ের জন্য, যে কতটা নিরুপায় হয়ে এই রকম একটা দুধের শিশুকে ফেলে চলে গেছে। ঠিকই বলেছেন,
হয়তো তার পারকতার বাইরে ছিল, কিংবা মেয়ে সন্তান বলে সে এটা করতে বাধ্য হয়েছে। বলে রায়বাবু বললেন, ঈশ্বর কখন কাকে কিভাবে তার মনস্কামনা পূর্ণ করেন তা কেউ জানে না। তবে আমার ভালো লাগছে বাচ্চাটাকে আপনার কোলে তুলে দিতে পেরেছি এই ভেবে। এক মুহূর্ত চুপ করে রায়বাবু চলুন বলে স্টেশনের বাইরে আস্তে আস্তে বললেন, আজকে সকালটাও আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। বলে একটা টোটো ভাড়া করে দিয়ে বললেন, বাচ্চাটাকে আগে একটা নতুন জামা প্যান্ট পরিয়ে দুধ খাইয়ে তারপর বৌদিকে সাথে করে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।